সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ব্যবসা শিক্ষা শাখা একাদশ শ্রেণীর ফিনান্সের চ্যাপ্টার 3 অর্থের সময়মূল্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ঋণ পরিশোধ সূচি প্রস্তুতকরণ। ঋণ পরিশোধকরণ বলতে আমরা কি বুঝি? ঋণ পরিশোধকরণ হলো কোনো ঋণ গ্রহীতা তার গৃহীত ঋণের বিপরীতে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে সুদ সহ আসল অর্থাৎ কিস্তি পরিশোধ করেন, সেটাই হলো ঋণ পরিশোধকরণ। এই ঋণ পরিশোধকরণ যতদিন পর্যন্ত না তার গৃহীত ঋণ সুদ হয় ততদিন পর্যন্ত কিন্তু চলমান থাকে এবং ঋণ পরিশোধের পূর্ব পর্যন্ত যে কিস্তিগুলো পরিশোধ করেন সেই কিস্তি প্রদর্শন পূর্বক যে একটি তালিকা প্রস্তুত করা হয় সেটি হলো ঋণ পরিশোধ সূচি বা লোন রিপেমেন্ট শিডিউল। ঋণ পরিশোধ সূচি দুটি বৈশিষ্ট্য থাকে, যে এখানকার প্রত্যেকটি কিস্তির পরিমাণ সমান হতে হবে। প্রত্যেক কিস্তি সমান হয়। 2, নির্দিষ্ট সময় অন্তর অন্তর, নির্দিষ্ট সময় অন্তর কিস্তি পরিশোধ করা হয়। কিস্তি পরিশোধ করা হয়। তাহলে দুটি আদর্শ বৈশিষ্ট্য, যে প্রত্যেক কিস্তি সমান হতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিস্তিগুলো পরিশোধ করতে হবে। তাহলে আমরা একটি অঙ্কে চলে যাব। পলি বেগম 12% সুদে 60,000 টাকা ঋণ গ্রহণ করেন এবং 3টি কিস্তিতে এই ঋণ পরিশোধ করবেন। তাহলে ঋণ পরিশোধ সূচিতে দুইটা জিনিসে চাওয়া হয়। তাহলে কিস্তির পরিমাণ নির্ণয় করো। তার জন্য একটি ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। সূচি প্রস্তুত বা তৈরি করো। প্রশ্নটি তোমরা ভালো করে খেয়াল করো এবং তোমরা নোট নাও তোমাদের খাতায়। পলি বেগম 12% সুদে 60,000 টাকা ঋণ গ্রহণ করেন এবং 3টি সমান কিস্তিতে এই ঋণ পরিশোধ করবেন। যদি তাই হয় তাহলে তার কিস্তির পরিমাণ নির্ণয় করো আর পলি বেগমের জন্য একটি ঋণ পরিশোধ সূচি প্রণয়ন করো। এই খ নম্বরের প্রশ্নটা একটু ঘুরিয়েও চাইতে পারে, যে আসল এবং সুদ প্রদর্শন পূর্বক একটি ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। তাহলে দেখো এখানে একটা বিষয় লক্ষণীয়, যে কিস্তি তো বছরের শুরুতেও পরিশোধ করা যায় আবার বছরের শেষেও পরিশোধ করা যায়। পলি বেগম আসলে বছরের কোন সময় শুরুতে না শেষে কিস্তি পরিশোধ করবে সেটা কিন্তু বলা নেই। যদি বলা না থাকে তাহলে ধরে নিতে হবে যে উনি বছরের শেষে কিস্তি পরিশোধ করেন। বছরের শেষে যদি কিস্তি পরিশোধ করেন তাহলে কিস্তির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে
পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। আমি আবার বলছি, যদি বছরের শেষে কিস্তি পরিশোধ করেন তাহলে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি এই সূত্রটি প্রয়োগ করে। আর যদি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করেন, বছরের শুরুতে যদি কিস্তি পরিশোধ করেন সেটা কিন্তু উল্লেখ থাকবে, অঙ্কে উল্লেখ থাকবে, কিন্তু বছরের শেষে ওটা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। বছরের শুরুতে যদি কিস্তি পরিশোধ করেন সেক্ষেত্রে কিস্তির পরিমাণ নির্ণয়ের সময় আমাদের পিভি অফ অ্যানুইটি ডিউ এই সূত্রটি প্রয়োগ করতে হবে, পিভি অফ অ্যানুইটি ডিউ। তাহলে এই অঙ্কে আমাদের কিস্তির পরিমাণ নির্ণয়ের জন্য কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি, যেহেতু কিস্তি বছরের শেষে পরিশোধ করেন। তাহলে দেখো, ক নাম্বার, কিস্তির পরিমাণ। কিস্তির পরিমাণ নির্ণয় আমরা জানি পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি এর সূত্রটি তোমাদের মনে আছে নিশ্চয়। সূত্রটি হলো পিভি ইকুয়াল টু এ ইনটু 1 minus 1 by 1 plus I power n divided by I। এটা কিন্তু পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি, তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো ওয়ে, পিভি of ordinary annuity equal to a second bracket 1 minus 1 by 1 plus I power n divided by I। এটা হলো পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি এর ফর্মুলা। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিব। আমাদের প্রশ্নে কি ছিল? পিভি ইকুয়াল টু 60,000। তারপরে আর আমার কি দরকার? I equal to 12%, that means 0.12 I। আর n মানে হলো সময়, কয় বছর? 3টি কিস্তি মানে 3 বছর। কিস্তি সাধারণত বাৎসরিক হয়, তাহলে n equal to 3। n equal to 3। এই আর তাহলে আমাদের জিজ্ঞাসা কি? এর মান বের করতে হবে। কিস্তি সমান সমান হলো, কিস্তির পরিমাণ হলো a, তাহলে a equal to what? তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে যাই। পিভি ইকুয়াল টু কত? পিভি ইকুয়াল টু 60,000। এর মান আমরা জানি না, এর মানটা বের করতে হবে। 1 minus 1 by 1 plus I এর মানটা কত? 0.12 পাওয়ার n, n এর মান কত? 3 আমরা জানি, ডিভাইডেড বাই I এর মান কত? 0.12। এখানে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যদি ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে একটা মান পেয়ে যাবে। এইটুকু ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হলো 2.2
2.4018 এটুকু ক্যালকুলেশন তোমরা করে নিবা। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো, আবার এইটুকু নরমাল ক্যালকুলেটর ইউজ করেও করা যাবে। যদি n এর মান একটু কম হয় তাহলে তোমরা নরমাল ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবে। তবে ঋণ পরিশোধ সূচি বা অর্থের সময় মূল্যের যে কোনো অঙ্ক করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর সাথে থাকা ভালো। আচ্ছা, তাহলে দেখো এখানে 60,000 ইকুয়াল টু a ইন্টু 2.40183। আমাদের কি দরকার? a এর মান দরকার। a ইকুয়াল টু কত হবে? 60,000 ডিভাইডেড বাই 2.40183। এখানে আমরা কত পাবো? 24,980.93 a ইকুয়াল টু 24,980.93। তোমরা 24,981 ধরেও করতে পারো, আবার 24,980 ধরেও অঙ্ক করতে পারো। তাহলে আমাদের হয়ে গেল পলিবেগমের কিস্তির পরিমাণ হবে, প্রত্যেকটা কিস্তি হবে 24,981 টাকা বা 24,980 টাকা। তাহলে আমরা আমাদের একটা রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব আমরা এটা একটু লিখে রাখি। এ হলো 24,981 টাকা। এরপরে আমরা চলে যাব ঋণ পরিশোধ সূচি। পলিবেগমের জন্য একটি ঋণ পরিশোধ সূচি তৈরি করব। ঋণ পরিশোধ সূচি তৈরি করার জন্য আমার 6টা কলাম লাগবে। কয়টা? 6টা কলাম লাগবে। প্রথম কলামটা হবে বছর, দ্বিতীয় কলামটা হবে শুরুতে ঋণ, তৃতীয় কলামটা হবে কিস্তির পরিমাণ, চতুর্থটি হবে সুদের পরিমাণ, পঞ্চমটি আসল, এবং শেষ কলামটি হবে বছর শেষে ঋণের পরিমাণ। তাহলে দেখো আমরা পলিবেগমের জন্য একটি ঋণ পরিশোধ সূচি তৈরি করছি। ঋণ পরিশোধ সূচি তৈরি করার জন্য এইভাবে আমার 6টা কলাম তৈরি করতে হবে। প্রথম কলামে বছর থাকবে, দ্বিতীয় কলামে বছরের শুরুতে ঋণ বা বছরের শুরুতে ঋণের প্রারম্ভিক জের, 3 নম্বর কলামটা হবে কিস্তির পরিমাণ, 4 নম্বর কলামটা সুদের পরিমাণ, 5 নম্বর কলামটা আসলের পরিমাণ এবং শেষেরটা হলো বছর শেষে ঋণের পরিমাণ বা বছর শেষে ঋণের প্রারম্ভিক সমাপনী জের। প্রারম্ভিক না, প্রারম্ভিক হবে এখানে, আর এখানে হবে সমাপনী জের। তাহলে দেখো বছর কয়টা হবে? 3টা। n ইকুয়াল টু 3 ছিল আমাদের, তাহলে 3টা, 1 2 3 আমরা বসিয়ে নিলাম। যেহেতু পলিবেগম বছরের শেষে কিস্তি প্রদান করেন, সেহেতু আমাদের বছর কিন্তু 1 দিয়ে শুরু হবে। কিন্তু যদি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করত তাহলে কিন্তু আমার প্রথম কিস্তিটা দিতে হতো 0 দিনে। 0 বছরের শুরুতে মানে 0 হইতো, তারপরের কিস্তিটা হতো 1, তারপরেরটা হতো 2। কিন্তু যেহেতু
বছরের শেষে কিস্তি পরিশোধ করেন তাহলে প্রথম বছরের শেষে মানে 1 বছর, দ্বিতীয় বছরে আরেকটা এবং তৃতীয় বছরে শেষ কিস্তি পরিশোধ করবেন। আচ্ছা, বছরের শুরুতে ঋণ কত? প্রথম বছরের শুরুতে যেহেতু কিস্তি পরিশোধ করে নাই তাহলে বছরের শুরুতে ঋণ হলো 60,000। যত টাকা ঋণ গ্রহণ করছে সেটাই 60,000। আর কিস্তির পরিমাণ হলো আমাদের কত ছিল? এই কত 24,981। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই কিস্তির পরিমাণ তুমি সবগুলা বসিয়ে নাও, কারণ কিস্তি সমান হবে 24,981 24,981। সুদের পরিমাণ আমাদের কত ছিল? আয় কত পার্সেন্ট ছিল? 12%.12। তাহলে এটা কত নাম্বার কলাম? 1 2 3 4। 4 নাম্বার কলামকে আমি কিভাবে পাবো? 4 নাম্বার কলামে কোন ভ্যালুটা বসবে, সুদ কত হবে? সেটা হবে 2 নাম্বার কলামকে আয় দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো 4 নাম্বার কলামে বসবে, সুদের পরিমাণ হবে। তার মানে 2 নাম্বার কলামে কত আছে? যেটা আছে 2 ইনটু 12%। এই 4 নাম্বার কলামে হবে। 2 নাম্বার কলামে যে ভ্যালুটা থাকবে সেটাকে সুদের হার দ্বারা গুণ করলে যেটা পাবো সেটাই হলো সুদের পরিমাণ। তাহলে 60,000 কে যদি আমি 12% দ্বারা গুণ করি তাহলে কত হবে? 60,000 কে 12% দ্বারা গুণ করলে 7,200 টাকা। দেখো সুদের পরিমাণ আমরা কিভাবে পেলাম? 2 নম্বরে যেটা থাকে সেটাকে সুদের হার দ্বারা গুণ করলে এই 7,200 টাকা পেলাম। এরপরে আছে প্রথম বছরে আসলের পরিমাণ কত? আসলের পরিমাণ হবে এই কিস্তি থেকে, প্রথম বছরের কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো আসলের পরিমাণ। তাহলে আমরা কি লিখতে পারি এটার জন্য? এটা হলো 3 নাম্বার, 3 মাইনাস 4। 3 মাইনাস 4, এটা বিয়োগ করলে কত থাকবে? 17,781 টাকা। 17,781 টাকা। আর বছর শেষে ঋণের পরিমাণ কত হবে? বছর শেষে ঋণের পরিমাণ হবে এই 2 নাম্বার কলামে যেটা আছে সেটা থেকে 3 নাম্বার কলামটা বিয়োগ করলে যেটা পাবা সেটাই হবে বছর শেষে ঋণের পরিমাণ। তাহলে 2 মাইনাস 3, 60,000 টাকা থেকে একটা কিস্তি বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো বছর শেষে ঋণের পরিমাণ। তাহলে কত থাকবে আমাদের? 42,219 টাকা। বছর শেষে, প্রথম বছর শেষে ঋণের সমাপনী জের হলো 42,219 টাকা। এবার চলে আসো দ্বিতীয় বছরে বা দ্বিতীয় কিস্তিতে। দ্বিতীয় কিস্তিতে বছরের শুরুতে ঋণের পরিমাণ কত হবে বা ঋণের প্রারম্ভিক জের কত হবে? এই প্রথম বছরের শেষে ঋণের সমাপনী জের যেটা দ্বিতীয় বছরের শুরুতে সেটা হলো ঋণের প্রারম্ভিক জের। তাহলে কত? 42,219 টাকা। 42,219 টাকা হলো দ্বিতীয় বছরের শুরুতে ঋণ। কিস্তির পরিমাণ সেম 24,981 টাকা। আর সুদের পরিমাণ আমরা কি বলছিলাম? 2 নম্বর কলামকে 12% দ্বারা গুণ করো। 2 নম্বর কলামকে 12% দ্বারা গুণ করলে কত হবে? 5,066 টাকা। 5,066 টাকা সুদের পরিমাণ। আসলের পরিমাণ কত হবে? আমরা বলছিলাম যে কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণটা বিয়োগ করলে যেটা থাকবে সেটাই হলো
আসলের পরিমাণ। তাহলে কত হবে? 19,915 টাকা। 19,915 টাকা। আর বছর শেষে ঋণের পরিমাণ কত হবে? এই 42,219 টাকা থেকে 24,981 টাকা লেস করলে যেটা থাকবে সেটাই হলো দ্বিতীয় বছর শেষে ঋণের সমাপনী যায়। তাহলে আমরা কত পাই? 42,219 বিয়োগ 42,219 বিয়োগ 19,915 টাকা কত আসবে? 22,304। তাহলে দেখো 42,219 থেকে আমি কি বলছিলাম 2 - 3 মানে কত? বছরের দ্বিতীয় বছরের শুরুতে ঋণের প্রারম্ভিক জের -3 মানে ওই কিস্তিটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত পাবো? 22,304। 22,304 হলো দ্বিতীয় বছরের শেষে ঋণের পরিমাণ। এরপরে তৃতীয় বছরে আমরা চলে যাব। দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ যা সেটা হলো তৃতীয় বছর শেষে তৃতীয় বছরের শুরুতে ঋণের পরিমাণ 22,304। কিস্তির পরিমাণ তো একই থাকবে, কিস্তির পরিমাণ একই 24,981। সুদের পরিমাণ কত হবে? এই 22,304 টাকাকে 12% দ্বারা গুণ করলে আমাদের কত আসবে? 2,677 টাকা। দেখো এখানে সুদের পরিমাণ কত হবে? এই 22,304 কে 12% দ্বারা গুণ করলে 2,677 টাকা হয়। তাহলে এখানে আসলের পরিমাণ কত হবে? আসলের পরিমাণ হলো 3 - 4 করো। এই কিস্তি থেকে এই সুদের পরিমাণটা বাদ দাও। 24,981 থেকে 2,677 টাকা বাদ দিলে কত থাকে? তাহলে এখানে আসলের পরিমাণ হবে 22,304 টাকা। 24,981 মাইনাস 2,677 বিয়োগ করলে পাই আমরা 22,304। তাহলে তৃতীয় বছর শেষে ঋণের পরিমাণ কত থাকবে? 2 - 3 2 কত? 22,304 মাইনাস 24,981। তাহলে নেগেটিভ হয়ে যাবে। 22,304 থেকে 24,981 বাদ দিলে নেগেটিভ হয়ে যাবে। আমরা নেগেটিভটা লিখবো না, আমরা একটা টান দিয়ে শেষ করে দেব। মানে তৃতীয় বছর শেষে আর কোনো ঋণ আমার পলি বেগমের নেই। তাহলে ঋণ পরিশোধ পলি বেগমের জন্য ঋণ পরিশোধ সূচি ছিল এই। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে পলি বেগমের কিস্তির পরিমাণ আমরা নির্ণয় করেছি এবং পলি বেগমের জন্য এই হলো ঋণ পরিশোধ সূচি। এখন পলি বেগম বছরের শেষে যেহেতু কিস্তি পরিশোধ করেন সেজন্য এরকম ঋণ পরিশোধ সূচি হলো এবং কিস্তির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি এর ফর্মুলা প্রয়োগ করছি। এখন যদি পলি বেগম বছরের শুরুতে কিস্তি পরিশোধ করতেন তাহলে অঙ্কটা কিভাবে করতে হতো? কিস্তির পরিমাণ কিভাবে নির্ণয় করতাম? যদি বছরের শুরুতে হতো তাহলে বছরের শুরুতে যদি পলি বেগম কিস্তি পরিশোধ করতেন তাহলে কিস্তির পরিমাণ নির্ণয়ের বেলায় আমার যে সূত্রটি প্রয়োগ করতে হতো সেটা হলো যদি বছরের
শুরুতে কিস্তি পরিশোধিত হয়, তবে কিস্তির পরিমাণ নির্ণয়। তাহলে আমরা বলছিলাম যে বছরের শুরুতে যদি কিস্তি পরিশোধ করা হয় তাহলে কিস্তির পরিমাণ নির্ণয়ের সময় পিভি অফ অ্যানুইটি ডিউ এই ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। পিভি অফ অ্যানুইটি ডিউ এর সূত্রটি কি? পিভি এডি ইকুয়াল টু এ ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার n divided by I into 1 plus I। সূত্রটি আবারও লক্ষ্য করো, আগের ফর্মুলাটায় পিভি অফ অর্ডিনারি অ্যানুইটি এর সূত্রটাই শুধু এটাকে গুণ করতে হবে 1 প্লাস I দ্বারা। তাহলে দেখো এইভাবে আমরা ভ্যালুগুলো বসালে পিভি এটি ইকুয়াল টু কত? ৬০,০০০। এর মান আমরা জানি না, এর মানটা বের করতে হবে। আই এর মান 0.12, এন এর মান 3 যা ছিল তাই, এখানেও তাই। তাহলে আমরা এইভাবে আশা করি এর মান নির্ণয় করতে পারবো। যখন আমরা এর মান পেয়ে যাব, ধরো কত 22,০০০ টাকা আসলো, সাপোজ আমরা ধরে নিলাম যে 22,০০০ টাকা এ ইকুয়াল টু 22,০০০ টাকা আসলো। তাহলে আমরা কি করব? তখন ঋণ পরিশোধ সূচি আমরা ঠিক এই ৬টা কলামই করতে হবে এবং একটু একটু পরিবর্তন হবে। সেটা হলো এই বছর, যেহেতু বছরের শুরুতে কিস্তি পরিশোধ করে তাহলে এখানে হবে 0। প্রথম কিস্তির সময় বছরটা হবে 0, আর বছরের শুরুতে ঋণ ৬০,০০০ টাকায়। কিস্তির পরিমাণ আমরা এটা একটা অ্যাজাম্পশন, আমাদের একটা ধরে নেওয়া ভ্যালু ছিল। কিস্তির পরিমাণ ধরে নিলাম 22,০০০ টাকা। কত আসবে জানি না, 22,০০০ টাকা। তোমরা ক্যালকুলেশন করে ঠিক ভ্যালুটাই বসাবা। সুদের পরিমাণ, এটা একটা বিষয়, এখানে একটা লক্ষণীয় বিষয় যে সুদের পরিমাণ এখানে আছে কি না। এখানে সুদের পরিমাণ হবে 0। কারণ সুদ সাধারণত হিসাব করা হয় বছরান্তে, এক বছর শেষে। যেহেতু কিস্তি শুরুতে পরিশোধ করেন সেহেতু এই কিস্তিতে অন্ততপক্ষে কোনো সুদ নেই। তাহলে আসলের পরিমাণ বাকি যা আছে সবগুলো তোমরা আগের নিয়মে করতে পারবা এবং এইভাবেই পলিবেগমের। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরে হবে 2 এর জায়গায় 1, তৃতীয় বছরে তৃতীয় কিস্তির সময় 3 এর জায়গায় 2 হবে। এভাবে আমরা 3টি কিস্তি এখানে বসিয়ে পলিবেগমের জন্য ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে পারবো বলে আশা রাখি। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। এছাড়াও তোমরা বাসায় প্রচুর অনুশীলনের মাধ্যমে ঋণ পরিশোধ সূচি অঙ্ক খুব ভালো করে করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।